আসসালামু আলাইকুম গাইস। তো চলে এসেছি আজকে এসএসসি বায়োলজি চ্যাপ্টার 2 এর সেকেন্ড লাইভে। আগের যে লাইভটা ছিল সেটাতে আমি আলোচনা করেছিলাম শুধুমাত্র মানে কোষের অঙ্গাণু নিয়ে একটা লাইভে আলোচনা করেছিলাম। ওটা একটু ভালো মতো বুঝিয়েছিলাম এবং এইসব ভিডিওগুলো আমার ইউটিউবে আপলোড দেওয়া রয়েছে অ্যামাজন স্টাডি হল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি বায়োলজি চ্যাপ্টার 2 এর টিস্যু সম্পর্কে। উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু মেইন টপিকস আমি লিখে রেখেছি। তো তোমরা এখন কি করবা, তোমাদের যা বন্ধুরা রয়েছে যারা জয়েন হয়েছো, তোমরা যারা বন্ধুরা রয়েছে বা যারা এসএসসি তে পরীক্ষা দিবে বা 9 বা 10 পড়ে যারা, তাদেরকে তাড়াতাড়ি মেনশন করে দাও, তাদেরকে অ্যাড করে দাও যাতে তারাও একসাথে লাইভ করো। তোমরা একসাথে পড়াশোনা করবো। আমরা এখন আমরা ভালো মতো পড়াশোনা করবো, ফাঁকিঝুঁকি চলবে না। তো তোমরা যাদের খাতা কলম আশেপাশে রয়েছে খাতা কলম নিয়ে বসে যাও, আজকে একটু ভালো মতো পড়াবো। তো আমি দেখছি কতজন লাইভে আসছে। তো যাই আমি লেখা শুরু করি। উদ্ভিদ কোষ, কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। উদ্ভিদ কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যারা এখন জয়েন হয়নি, পরে জয়েন হচ্ছ, তাদের জন্য বলি ভিডিও এখানে লাইভ করার পরে এটা আমি ইউটিউবে আপলোড দিব। যারা মিস করবে ইউটিউবে গিয়ে দেখে নিবা। উদ্ভিদ টিস্যুকে আমরা এভাবে টিস্যু এবং স্থায়ী এবং মানব টিস্যুকে আমরা আর এখানে অবস্থান অনুসারে বিভাগে উৎপত্তি অনুসারে আমরা যেটা পাই প্রাইমারি সেকেন্ডারি অবস্থান অনুসারে বোঝা যাচ্ছে? তোমরা কি লেখাগুলো বুঝতে পারছো? তোমরা যারা যারা জয়েন করছো তারা তাদের ফ্রেন্ডদের সবার কাছে মেনশন করে দাও, সবাইকে অ্যাড করে দাও, একসাথে মিলে পড়াশোনা করবো। তো আমি এখন মেইন পয়েন্টে যাইনি, জাস্ট গুলো লিখতেছি। তো তার ভিতরে দেখি যেন সবাই চলে আসে। তো বাজক টিস্যু হয়ে গেল। স্থায়ী টিস্যু যদি আমি এখন বলি তাহলে 3 টাইপস। আচ্ছা 3 টাইপস দিব। আচ্ছা আগে দেখি। সরল টিস্যু, জটিল টিস্যু, বাজক অবস্থান প্রতীক, জটিল সরল টিস্যু। আর একটা হচ্ছে ক্ষরণকারী আর একটা আছে ক্ষরণকারী টিস্যু। আমি তাও বলি টিস্যু বা নিঃস্রাবী টিস্যু। তো সরল টিস্যুকে আমরা তিনটি জানি যে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে প্যারেনকাইমা, আচ্ছা কোলেনকাইমা, অনেকে আবার এই কোলেনকাইমাকে কোলেনকাইমা লিখে ফেলো, কখনো লিখে না জন্য সরল টিস্যু দুই ধরনের, একটা জাইলেম আর একটা ফ্লোয়েম। ক্ষরণকারী টিস্যুটা লিখলাম না, আর এসএসসি লেভেলের নাই।
জাইলেমের আরো 4টা কোষ আছে। এটা হলো তোমার ট্রাকিট, টি দিলাম, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, এক্সপি, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, আমি দেখছি যে তোমরা প্রায় 6 জন যুক্ত হয়েছ। তো এখন যুক্ত হয়েছ। তো ফ্লোয়েমেরও একইভাবে না, ফ্লোয়েমের সি কোষ। আচ্ছা, যখন আলোচনা করবো তখন লিখবো। এটা জাইলেম ইয়ে হবে, ফাইভ হবে, মানে ওই স্ক্লেরেনকাইমা থাকবে, জাইলেম ফাইবার। আচ্ছা, ফ্লোয়েমটা লিখে দে, যেহেতু সব লিখতেছি যে ফ্লোয়েমটা লিখে দে। সি কোষ সঙ্গী, সিবি দিলাম, সিপ সেল সঙ্গী কোষ, সিপ লিখেই দে। সিপ কোষ। তোমরা সব স্টুডেন্টকে অ্যাড করো তাড়াতাড়ি, সব তোমাদের বন্ধুরা যারা আছে। সঙ্গী কোষ আজকে জমা করবো এবং যদি লিখি ফ্লোয়েম প্যারেনকাইমা, এফ বি দিলাম, আর ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম এফ এফ। এক্ষেত্রে তো বুঝতে পারছো মনে হয়, আগে আমরা ট্রাকিট ভেসেল। তো আমরা পুরো একটা উদ্ভিদ কোষের পুরো একটা সামারি দেখে নিছি। হ্যাঁ, দি কতজন লাইভে আছো? তোমরা তাড়াতাড়ি সবাইকে অ্যাড করো, আমি একটু অপেক্ষা করছি সবার জন্য। তো আমি চিত্রগুলো আঁকাতে থাকি। এটার যদি দেই তাহলে হবে পার্শ্বের ক্ষেত্রে পোস্টার নাই। আশা করি বুঝতে পারছো, অসুবিধা হবে না। ঠিক আছে, জাইলেম ফ্লোয়েমটা কতজন আসছো? 5 জন আসছো। যাই হোক, যারা যারা আসছো তাদের জন্য এবার বলি, উদ্ভিদ কোষকে আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্নায়ু টিস্যু। ভাজক টিস্যু বলতে কি বোঝাচ্ছে? এই টিস্যু কি ভাঁজ করা থাকে? না, এই টিস্যুটা ভাঁজ হতে পারে, মানে বিষয়টা কি রকম? ভাজক টিস্যু বলতে বোঝাচ্ছে যে টিস্যুটা বিভাজিত হতে পারে, অর্থাৎ 1টা থেকে 2টা হতে পারে, 2টা থেকে 4টা হতে পারে, 4টা থেকে 8টা হতে পারে, অর্থাৎ যে টিস্যুগুলো বিভাজনে সক্ষম, যেটাকে ভাজক টিস্যু বলে। এখন এই ভাজক টিস্যু বিভাজন সক্ষম, এটাকে আবার হলো এসএসসি, আমি যা বলছি এখন সব এসএসসি লেভেলের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য বলছি। তোমরা এগুলো অবশ্যই জানো, আর এইগুলোর ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি এমএসসি স্টাডি হলে। তোমরা যারা দেখে থাকো তাদের জন্য এটা আরো সুবিধা দিবে, আর না দেখে থাকলে যে দেখে আসবা। তো ভাজক টিস্যুকে আমরা উৎপত্তি অনুসারে এবং অবস্থান অনুসারে 2 ভাগে বিভক্ত করতে পারি। হ্যাঁ, তো উৎপত্তি অনুসারে 2 ভাগে বিভক্ত করতে পারি। সেগুলো কি? একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কোনটা? যেটা প্রাইমারি লেভেলে বোঝা যায়, মানে আসলে কি ভাজক টিস্যু থেকেই স্নায়ু টিস্যু হয়, এইজন্য এই উৎপত্তি অনুসারে প্রাইমারি সেকেন্ডারি করা হয়েছে। যেসব টিস্যুগুলো আবার স্নায়ু টিস্যু হতে পারে, ভাজক টিস্যুগুলো, সেগুলোকে আবার সেকেন্ডারি ভাজক টিস্যু বলা হয়। তো এইগুলো বিষয়টা তোমাদের সি লেভেলের কোনো প্রশ্ন পড়ে না। তো অবস্থান অনুসারে যদি বিভক্ত করে থাকি তাহলে শীর্ষস্থ পার্শ্বীয়, নাম শুনে বুঝতে পারছি, শীর্ষস্থ মানে উঁচু, লম্বাই মনে হবে যে, কিন্তু শুধু কি লম্বাই? এটা শীর্ষস্থ বলতে বোঝাচ্ছে যে পুরো লম্বাই যেটা বাড়ে, দৈর্ঘ্য যেটা বাড়ে, দৈর্ঘ্য কিন্তু উপর দিকে পারে, নিচের দিকেও বাড়ে। তো যদি শিকড় লম্বা হয় কোন টিস্যুর কারণে? শীর্ষস্থ টিস্যুর কারণে, ভাজক টিস্যুর কারণে, শীর্ষস্থ ভাজক টিস্যুর কারণে। এবং
লম্বায়ও শীর্ষেও লম্বা হয়, আবার হলো তোমার শিকড় দিকে লম্বা হয়, এই সাইড থেকে লম্বা হয়। তাহলে যখন লম্বা হয় খালি তো লম্বা তো হয় না, ছোটবেলায় দেখি যে হলো ছোট অবস্থায় দেখি যে গাছ এই হচ্ছে পরে দেখা যায় অনেক মোটা এবং লম্বা হয়। তো মোটা হয় পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে, মানে অর্থাৎ কি এই যে টিস্যুগুলো এইভাবে এইভাবে ভাজক হতে লম্বা করে, আর এই পার্শ্বীয় টিস্যুগুলো এইভাবে 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 ভাজক হতে মোটা করে। মানে উপরের দিকে থাকলে এখানে এই তো এই 2 হলো 4 হলো 8 হলো এইভাবে মোটায় পড়া, এইগুলা ওইভাবে এইভাবে মানে বিভাজিত হয়ে লম্বা। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তো ভাজক টিস্যু ক্লিয়ার। আচ্ছা, এখন ক্লিয়ার না করি, এবার আসি স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু কি বোঝাচ্ছে যে এখানে থাকবে, এখানে পার্মানেন্ট, এই জায়গায় পার্মানেন্ট টিস্যু, তাই না? এইখানে থাকবে, এর অন্য জায়গায় মন থেকে না, এখানে ভালো লাগবে। অর্থাৎ এই টিস্যু মানে বিভাজিত হবে না। অর্থাৎ যেসব ভাজক টিস্যু বিভাজনে অক্ষম তাদেরকে স্থায়ী টিস্যু বলে। তাদের আর বেশি ভালো লাগে না, তারা যা আছে এটাই ইনাফ, আর কিছু লাগে না। তো এই স্থায়ী টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। তো ওইটা নিঃস্রাবী বা কনফ্রাগেশনে আলোচনা করা হয়নি, তাই ওইটা মুছে দিয়েছি। তো তোমার লিখো এটা যে 3টি ভাগে ভাগ করা হয়, সলিড টিস্যু, জলীয় টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। তো নিঃস্রাবী টিস্যু আলোচনা নাই, কিন্তু তাও বইতে শুধু নামটা দেওয়া হয়েছে, তাহলে লিখে দিই ক্ষরণকারী টিস্যু। লেখা কি যাচ্ছে, সরি ফর দ্যাট, ক্ষরণকারী টিস্যু। তো সরল টিস্যুকে 3টি ধরনের সরল টিস্যু কিরকম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এখন এই যে প্যারেনকাইমা কোষটিকে যদি আমি দেখি, এটা হলো ফ্রেম, হ্যাঁ এরকম কিছু থাকে না, কিন্তু দেখি তা দেখো যে এর যে বাইরের প্রাচীর এটা একটু পাতলা, এবং মাঝখানে নিউক্লিয়াস প্রোটোপ্লাজম পূর্ণ, অর্থাৎ এরা সজীব, জীবিত, এটা জীবিত। এবং এর মাঝখানে দেখো অন্তঃকোষীয় ফাঁক দেখা যাচ্ছে, অন্তঃকোষীয় ফাঁক আছে। এবং এর যে প্রধান কাজ, আমি এইগুলোতে পুরো চিত্র আকারে সুন্দরভাবে এই অ্যানিমেটেড ভাবে ইমেজিং স্টাডি হলে আপলোড দিয়েছি, তার লিঙ্কও আমি গ্রুপে দিয়েছি। তোমরা খালি এই ইমেজিং স্টাডি হল লিখে সার্চ দিলে সব পাবা। ওখানে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা তাদের চিত্র দিয়ে, তাদের শুধু বৈচিত্র্য নয়, এমনি বাইরের যে অরিজিনাল চিত্র, তারপরে তাদের কাজ অনুসারে সুন্দরভাবে বুঝিয়েছি পার্ট পার্ট করে। ভাজক টিস্যু মানে এই উদ্ভিদ টিস্যুর এইটুকু নিয়ে আলাদা একটা ভিডিও আছে, জটিল টিস্যুর জাইলেম নিয়ে আলাদা, ফুলো নিয়ে আলাদা ভিডিও আছে, এবং প্যানেল টিস্যুর জন্য 3টা ভিডিও সামথিং আছে। তো তোমরা দেখবে আমি এখানে সামারিটাই বলে দিচ্ছি। প্যারেনকাইমার ক্ষেত্রে যেসব টিস্যুতে, অর্থাৎ যেসব প্যারেনকাইমা টিস্যুতে তোমার হলো ক্লোরোফিল থাকে, প্লাস্টিক বা ক্লোরোফিল থাকে, সেইগুলোতে ক্লোরোপ্লাস্ট করে, সেইগুলোতে কারণে, কারণ দেখো এখানে যেটা বেসিক জিনিস বুঝি, প্যারেনকাইমা, হ্যাঁ আমি আগে দেখি কতজন আসছে। 2জন, তোমরা সবাই একটু সময় তোমাদেরকে অ্যাড করো, তোমাদের যিনি দেখো তোমাদেরকে, তোমরা যত সম্ভব পারো সবাইকে অ্যাড করো। তো তোমার তাড়াতাড়ি অ্যাড করো, দেখছি যে লোক সংখ্যা কমে যাচ্ছে। তো বলছিলাম প্যারেনকাইমা, হ্যাঁ এখন এই প্যারেনকাইমাতে কি থাকবে, প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট থাকবে, যার ভিতরে ক্লোরোফিলও থাকে, ক্লোরোপ্লাস্ট। তোমাদের একটা ধারণা আছে বায়োলজি এটা বোরিং সাবজেক্ট, মুখস্থ করতে হয়। তো মুখস্থ করতে হয় এটা স্বাভাবিক, কিন্তু যদি বায়োলজি তুমি বুঝো, তাকে যদি একটু মানে এই যে নামকরণগুলো পরিমাণে লাগে না, যেরকম প্যারেনকাইমা বা এগুলোতে কম্পারেবলি ইজি। আরো আছে তোমাদের কেমিস্ট্রি ক্ষেত্রে যে জৈব সংজ্ঞা, জৈব রাসায়নিক, সেইগুলো ওগুলোর ক্ষেত্রে একটু কঠিন থাকে। তারপর ওই যে নামকরণটা থাকে, নাম তুমি কাজ অনুসারে তুমি নামকরণ করা হয়, এই ক্ষেত্রে তোমরা ওই কাজটা বা কাজ ওর সম্পর্কে জানলে তো নামটা এমনি বেরিয়ে আসে। কিভাবে দেখো, যেসব প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকে তাদেরকে বলা হয়, কি বলা হয় দাঁড়া বলি, প্যারেনকাইমা। আমি এখান থেকে যদি কাইমা নেই, রেন নেই, আমি এখানে রেনকাইমা এন পর্যন্ত নিচ্ছি আমি, এর অর্ধেক নিলাম আর এর অর্ধেক নিলাম,
নামকরণ, যে দুইটা মিক্সিং করতে হবে। দুইটা নাম দিলে কি হচ্ছে, ক্লো প্যারেন। এখানে এন লিখছি মানে কিরকম এন হচ্ছে, এখানে যদি সন্ধি বিচ্ছেদ হয় তাহলে এন হবে, এন কাইমা। ওকে, প্যারেন কাইমা। এখন এখানেও আর কমন, এখানে আর কমন, তো আর তো থাকবে, মানে আর মধ্যে র, ক্লোর, ক্লোরো প্লাস প্যারেন, র র আছে। নামকরণ দেখাচ্ছি কিন্তু মজার জিনিস। তো এবার এখানে আমি এন নিলাম, কোলোরে। এবার যেহেতু প্যারেন কাইমা, তো আমি নাচটা লিখে দিলাম প্যারেন কাইমা, মানে কোলোরেন কাইমা। দেখছো মুখ ভালো লাগবে, ক্লোরেন কাইমা কি হবে হলো, প্যারেন কাইমা ক্লোরোপ্লাস মিলিয়ে হলো। অর্থাৎ যেসব প্যারেন কাইমা কোষে ক্লোরোপ্লাস থাকবে তাকে বলা হয় ক্লোরেন কাইমা। জাস্ট নামকরণ ইজি কিরকম বায়োলজি সেটা দেখানোর জন্য এটা করলাম। এবং আরটা আছে, সেটা হচ্ছে তোমার বায়োকুশলীযুক্ত প্যারেন কাইমাকে বলা হয় অ্যারেন কাইমা। ওই বায়োকুশলী কি সেটা চিত্র আমি আমার এই টিউটোরিয়ালে দিয়েছি, তো এখন সেটা নিয়ে আলোচনা করব। অনেকে আছে যে লাইভ ক্লাসটা পরে দেখে নাও, সেটাও ভালো, তাও দেখো। আর আমি অ্যাসাইনমেন্ট যেগুলো দেই সেগুলো করার চেষ্টা করবে। আর আমি ভেবেছি এই বৃহস্পতিবার কালকে শুক্রবারে এটার নিয়ে কিছু সৃজনশীল বা বোর্ড সলভ করবো, অথবা বোর্ড সলভ করে রেকর্ডেড ভিডিও ইউটিউবে আপলোড দেবো, ওইগুলো নিয়ে একটু লাইভ এসে নাড়াচাড়া করবো। হ্যাঁ, তো আর এই সব পড়া হয়ে গেলে, 4টা অধ্যায় সব পড়ানো হয়ে গেলে রিভিশন একটা ক্লাস দিব, যেগুলোতে একটা ভিডিওতে পুরো অধ্যায় রিভিশন হবে, যাতে পরীক্ষার আগে বা যখন খুব কম সময় তোমাকে মনে করতে হবে সেই সময় তুমি ওই ভিডিওগুলো দেখলে তোমার লাভ হবে, ওগুলা করবো ইনশাআল্লাহ। আর যারা এই লাইভটা ওইগুলো করার পরে হবে সেগুলো একটু চেক করে নেবে, তাদের জন্য বলছি। তো এবার কোলেন কাইমা। তো এই প্যারেন কাইমার প্রধান কাজ কি? প্যারেন কাইমা মানেই খাদ্য সঞ্চয় করবে, মেইন কাজ। আরো আছে যে খাদ্য, যেহেতু হলো সরল টিস্যু, খাদ্য পরিবহন করতে পারে, মেইন কাজ হলো খাদ্য সঞ্চয় করা, প্রস্তুত করতে সাহায্য করে। যেহেতু এটা মানে প্যারেন কাইমা যেগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে, কোলেন কাইমা, সেগুলোতে আবার খাদ্য প্রস্তুত করতে পারে। তো এখানে প্রধান কাজ কি হচ্ছে, খাদ্য সঞ্চয়, একদম হ্যাশট্যাগ খাদ্য সঞ্চয় থাকবে। তো হয়তো দেখা গেল কেউ পরীক্ষা খাতায় লিখে দিয়ে আসলো হ্যাশট্যাগ খাদ্য সঞ্চয়, খাদ্য সঞ্চয়। তো এটার কাজ খাদ্য সঞ্চয়, তাহলে আমরা বুঝলাম। তাইলে এবার কোলেন কাইমা, এটা দেখো কোলেন কাইমা। কোলেন কাইমা কোনগুলো, এগুলো তো আমরা দেখছি গোল গোলটা। এই কোলেন কাইমার ক্ষেত্রে অন্তঃকোষীয় ফাঁক নাও দেখা যেতে পারে, দেখো দেখতে পারে, নাও দেখা যেতে পারে। আর এর কোষ প্রাচীরগুলো পুরো হালকা, এবং আর যেটা এটাও কিন্তু প্রোটোপ্লাজম পূর্ণ সজীব। এবং এর যে প্রধান কাজ, এর প্রধান কাজটা হচ্ছে তোমার, অনেক সময় দেখো যে গাছ কেউ লাগাবো নাকি, এরকম লম্বা লম্বা গাছ বা নারকেল গাছ, মজা করে আছি। দেখো এই গাছগুলো যখন ঝড় হয়, ঝড় হলে দেখো যে অনেক দোলে, এই দোলে ওই দোলে, কিন্তু ভাঙে না। কেন ভাঙে না, কি কারণ যে ওরা ভাঙে না বলতো? কারণ এই কোলেন কাইমা তোমার, এই কোলেন কাইমা কোষ তোমার উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, মেইন কাজ। খাদ্য সঞ্চয় করে থেকে মানে এগুলো আলাদা, কিন্তু এর মেইন কাজ হলো তোমার দৃঢ়তা প্রদান করা, প্রধান কাজ। হ্যাঁ, এবং স্ক্লেনকাইমা, স্ক্লেনকাইমা কোষটা যদি আমি এবার চিন্তা করি, এরকম হবে একটা একটা। অর্থাৎ এই এই প্রাচীরগুলো অনেক পুরো, লিগনিন যুক্ত হয়, পুরো হয়। এগুলো অনেক পুরো, লম্বাটে, এবং এটা তোমার যান্ত্রিক কাজে সাহায্য করে, বিভিন্ন যান্ত্রিক কাজে। আরেকটা জিনিস, এটা কিন্তু ডেড সেল, অর্থাৎ এরা যখন শুরু অবস্থায় প্রোটোপ্লাজম থাকে, কিন্তু পরিণত অবস্থা সেটা নষ্ট হয়ে যায়, তাতে তারা ডেড সেলে পরিণত হয়। ডেড সেল যেটা মৃত কোষ বলে, কম কালাকাই। তোমরা এরকম মজা করে বায়োলজি লিখতে পারো, যাতে তোমার পড়তেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। ডেড সেল। তো যাই হোক, মজা করছিলাম। তো ডেড সেলে পরিণত হতে পারে। তো আমরা সরল টিস্যু বুঝলাম। এগুলোতে একটা জিনিস কমন দেখছো, যে এই যে কোষগুলা দেখতে প্রায় সেম সেম, অর্থাৎ যেসব কোষগুলা, যেসব টিস্যুগুলার
কোষগুলা দেখতে একই রকম তাদেরকে বলা হয় সরল টিস্যু। এবং জটিল টিস্যুর ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখবা যে জাইলেম আমি আঁকাই, জাইলেম একটা জাইলেমের ট্রাকিট, ট্রাকিট যদি আঁকাই তাহলে আমি কর্নার দেখাচ্ছি। আসলে এটা তো বুঝাইছি, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু মুছে দিচ্ছি, মুছে দিলে কি উপরে রাখতে পারবো। হ্যাঁ, মানে আর একটু লেয়ার থাকবে। জোড়া পুরু বিশিষ্ট থাকবে। এটা কি আঁকাচ্ছি বলতো? ট্রাকিট, কি আঁকাচ্ছি বলতো? ট্রাকিট। তো এই ট্রাকিটের দেখতে পাচ্ছ যে কোষ প্রাচীরটা খুবই মোটা, লিগনিন যুক্ত হয়, এতে লিগনিন, তারপর তোমার সেলুলোজ, এগুলো যুক্ত হয়ে এটাকে পূরণ করে। লিগনিন লিখলাম না, লিগনিন নামটা শুনেই কেমন ভালো ভালো মনে হয়, তো যুক্ত হলে এমনিও মোটা হবে, নতুন বিষয়। তো লিগনিন জমা হলো। তো এদের যে তোমার যেহেতু এরা ট্রাকিট, এরা পরিবহনে সাহায্য করবে অবশ্যই, তাই না? যেহেতু জটিল টিস্যু, এক্ষেত্রে তোমাদের একটা জিনিস আমি বলি, জাইলেম এবং ফ্লোয়েম একত্রে বলা হয় পরিবহন টিস্যু। এটাও তোমাদের অনেকবার প্রশ্নে পড়ে, পরিবহন টিস্যু। জাইলেম এবং ফ্লোয়েমকে কেন পরিবহন টিস্যু বলা হয় বলতে পারো? দেখি তো কারা কি উত্তর দিয়েছে। দেখছি কারো রেসপন্স পাওয়া যাচ্ছে না। কেন রেসপন্স পাচ্ছি না কেন? যাই হোক, পরিবহন টিস্যু বলে। তো কেন কেন বলে? চাইলে কি করে, তোমার একটা গাছকে যদি আমি চিন্তা করি, তো আমি গাছকে চিন্তা করি, গাছের যে শিকড় থাকে, যে শিকড় শিকড় থেকে গাছের পাতায় পানি, খনিজ লবণ সরবরাহ করে হলো এই জাইলেম, ঠিক আছে? এবং এই পাতায় অবস্থিত খাদ্য, এবং পাতায় যে খাদ্য উৎপন্ন হয় সার সংশ্লেষণের মাধ্যমে, সেই পাতার খাদ্য উদ্ভিদের সারা শরীরে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে এই এই ফ্লোয়েমের। বুঝা গেল? তো তারা কি করছে, একজন পানি তুলছে, একজন পানি সব জায়গায় পৌঁছে দিচ্ছে, তার মানে তারা কি করছে, পরিবহনে কাজ করছে। তাই এই দুটোকে একসাথে জটিল টিস্যু, পরিবহন টিস্যু বলা হয়। অর্থাৎ জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয়, জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয়। বুঝা গেল? তো ট্রাকিটটা আমরা বুঝলাম। দেখি কতজন আছে রেসপন্স, দেখি পাচ্ছি না ঠিক মতো। 6 জন আছে দেখছি এখন। তো আমরা এখন কি করতে পারি, আমরা এই যে ভিডিওগুলো আমি এখন তোমাদেরকে বলছি, তোমাদের রেসপন্স ঠিক মতো পাচ্ছি না আমি। আমার আজকে নেট আর ফোনটা নাই, তাই আমি তোমাদেরকে ব্যাকে যেয়ে তোমাদের কমেন্ট করছি। তো আরেকটা যে জিনিস, তারা যে পরিবহন করছে, তাদের তো এইগুলা পুরো, তারা তো এই প্রাচীর পুরো, তাহলে পরিবহন করছে কিভাবে? আসলে যদি আমি ট্রাকিট এইভাবে চিন্তা করি, তারা এই পাশটা কি পরিবহন করবে? তারা পরিবহন করে এই যে জোড়াকূপ। কি জন্য? এই জোড়াকূপ রয়েছে না, এই জোড়াকূপের কারণে তারা যে তো ওইভাবে থাকে না, এইভাবে থাকে। এইভাবে থাকে, তাদের যে প্রাচীর যে এত মোটা, এই পানি কি যায় ওঠে? তাইলে কিভাবে হবে?
এই যে জোড়া কূপ দেখতে পাচ্ছ না, এই জোড়া কূপের মাধ্যমে আসলে ট্রাকে ভালো হয় ওটা, যাই হোক এই জোড়া কূপের মাধ্যমে কিন্তু তারা পরিবহন করে থাকে। একটা জিনিস আমাকে বলি, তো মোটামুটি ট্যাগিং নিয়ে আমি সুন্দরভাবে আলোচনা করেছি আমার ভিডিওতে। তো এই সময় এখন আমি টাইম বেশি লাগাচ্ছি না। ভেসেলের ক্ষেত্রে ভেসেল যদি আঁকাই, ভেসেলের ক্ষেত্রে এগুলো একটা নসিস করে কিন্তু খাদ্য করা হয়, মানে এদের যে প্রান্তিক ব্যাসটি গোলে একটা নল সৃষ্টি করে ওইখান থেকে খাদ্য পরিবহন হয়। তো এটি দেখো একটার উপর একটা সজ্জিত আছে, ঠিক আছে। তোমাদের টার্গেটের ক্ষেত্রে যে সময় বলা হয়নি যে টার্গেটের যে তোমার ওগুলো আমি ওই ভিডিওতে বলেছি, তো যে ওকে যে তোমার প্রাচীরের যে হলো শেপ সর্পিলাকার বয়লাকার এরকম ধরনের হতে পারে, তো ওইগুলো আমি আলোচনা করিনি এবং তারা তো ওইভাবে থেকে দেখাচ্ছি। আর সে হলো নম্বরটা পুরো, যেটা আমি ইউটিউবের সব আমি ভালো মতো বুঝেছি, এখানে সাথে আমি সঙ্গে বলছি। এটা কি করে, এটা হলো খাটো চোঙের মতো, খাটো তাই না, খাটো খাটো চোখের মতো একটি পরে একটি সজ্জিত থাকে, বুঝলা। তো এটাও পরিবহনে কাজ করে থাকে তোমাদের হলো ইসে না, এটা ভেসেল, ভেসেল কোষ পরিবহনে সাহায্য করে থাকে। এবং জাইলেম প্যারেনকাইমা, যেসব জাইলেম টিস্যুতে প্যারেনকাইমা কোষ থাকে, যেসব জাইলেম টিস্যুতে প্যারেনকাইমা কোষ থাকে তাকে যেসব যেসব জাইলেম টিস্যুতে প্যারেনকাইমা কোষ থাকে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় জাইলেম প্যারেনকাইমা। যেহেতু জাইলেম প্যারেনকাইমা তাদের কাজ কি হবে, তাদের প্রাচীরটা একটু পাতলা হয়, কিন্তু জাইলেম প্যারেনকাইমা এইরকম লম্বা, এরকম একটা ওদের চিত্র দিয়েছি, এইরকম সরু এরকম লম্বা জাইলেম প্যারেনকাইমা। বিশেষ হয় না, কারণ এটা হলো জাইলেম ফাইবার, বুঝলা। জাইলেম প্যারেনকাইমা একদম এরকম হয়, ভেসেলের মতোই হয়, এরকম এরকম মাঝখান দিয়ে পাঁচটা থাকে, যাই হোক এরকম 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 থাকে, বুঝলা। আমি এটা মস্করা করলাম। তো জাইলেম প্যারেনকাইমা এরকম থাকে, প্যাচগুলো মোটা হতে পারে, পাতলা হতে পারে, গৌণ জাইলেম, আচ্ছা ওগুলা আমি ভিডিওতে আলোচনা করেছি, এখানে আলোচনা করছি না। জাইলেম প্যারেনকাইমা এরকম থাকে, যেহেতু প্যারেনকাইমা সেহেতু খাদ্য সঞ্চয় করবে, যেহেতু এটা হলো পরিবহন টিস্যুর পার্ট, সেহেতু তারা পরিবহনও করবে। তাদের প্রধান কাজ হচ্ছে, জাইলেম প্যারেনকাইমার প্রধান কাজ খাদ্য সঞ্চয় ও পরিবহন। জাইলেম ফাইবার, ফাইবার বলতে তন্তু, এই জন্য এরা এরকম লম্বা এরকম পাতলা। জাইলেম ফাইবারকে আবার তোমার, আচ্ছা ওটা পরে এই যে স্ক্লেরেনকাইমার যেটা আমি বলেছিলাম, স্ক্লেরেনকাইমা তো এরকম ফাইবারের মতো মোটা, হ্যাঁ। তো এই যদি এটা এরকম লম্বা হয় তাহলে এটাকে বলা হয় তোমার জাইলেম ফাইবার। মানে স্ক্লেরেনকাইমাকে যদি লম্বা, স্ক্লেরেনকাইমা লম্বা, যদি এটা লম্বা হয় তাহলে একে বলা হয় ফাইবার, তন্তু। আর যদি খাটো হয়, এরকম খাটো হলো, তাহলে এটাকে বলে স্টোন সেল, হ্যাঁ, এটা স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে। তো যেহেতু যেসব জাইলেম কোষে স্ক্লেরেনকাইমা কোষ থাকে তাদেরকে জাইলেম ফাইবার বলে, অর্থাৎ জাইলেম স্ক্লেরেনকাইমা এরকম লম্বা, সেই কারণে এটাকে জাইলেম ফাইবার বলে। স্ক্লেরেনকাইমার কোষ, স্ক্লেরেনকাইমা দুই ধরনের, ফাইবার আমি এটা বলি নাই কিন্তু ভিডিওতে বলেছি, ফাইবার এবং স্টোন সেল বা স্ক্লেরাইট, হ্যাঁ। তো আশা করি বুঝতে পেরেছো, এই জন্য এটাকে জাইলেম ফাইবার বলা হয়। যেহেতু এটা নাকি যান্ত্রিক কাজ করে, যেহেতু ফাইবার যান্ত্রিক কাজ করবে, যেহেতু তোমার পরিবহন টিস্যুতে পড়ে, তাই এরা সঞ্চয় মানে পরিবহন করে, বুঝা গেল। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা জাইলেম বুঝলাম, ফ্লোয়েম বুঝবো, সিপ কোষ। এখানে যদি এখন তোমাদের দেখি কতজন আছে, আচ্ছা আমরা যদি এখন তোমার বইটা যদি নিয়ে আসি, বইটা কি তো ভাই বইটা কাছে রাখা উচিত, এই যে
তোমাদের উদ্ভিদ ফ্লোয়েম টিস্যু যে চিত্র দেওয়া রয়েছে এটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখানে তোমার আচ্ছা আমি আঁকাই, বোর্ডে আঁকাই, ভাবছিলাম আঁকাবো না টাইমের জন্য, তারপরও আঁকাই। তোমরা তাড়াতাড়ি তোমাদের যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে মেনশন করো, আমি একটু আঁকাতে যে টাইম হচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে কিন্তু ফ্লোয়েম টিস্যু আঁকাচ্ছি। এখানে কি মিসিং বলো তো? এখানে কি মিসিং? এখানে নিউক্লিয়াস মিসিং। এখানে কি মিসিং? নিউক্লিয়াস মিসিং। মাত্রিকা বড় আর নিউক্লিয়াস মিসিং, এরকম নিউক্লিয়াস মিসিং। এবং আরেকটা কি জিনিস বলো তো? এখানে এরকম শিরা থাকে, নদের মতো এরকম অনেক রকম শিরা থাকে। হ্যাঁ, তো আমরা কি আঁকিয়েছি? আমরা আঁকিয়েছি ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েম টিস্যু। হ্যাঁ, তোমাদের বই, তোমাদের যখন ফ্লোয়েম টিস্যু সময় এগুলো প্রশ্ন করবে তো এরকম আঁকিয়ে দিবে। তুমি বরাবর বলেছি যে বায়োলজির ক্ষেত্রে তুমি প্রশ্নের উত্তরে যত চিত্র তুমি দিবে তত তোমার নাম্বার পাওয়ার সম্ভাবনা। লিখো কম, কম লিখে তুমি এক্সপ্লেন করবা, কিন্তু চিত্র থাকে বেশি, চিত্রতে আঁকাবা। যেরকম এটা বলা হয় ফ্লোয়েম প্যারেনকাইমা। হলো এটা বলা হয় সঙ্গী কোষ। আচ্ছা থাক, সঙ্গী কোষ এটা লিখলাম। আচ্ছা সঙ্গী লিখে দিই, সঙ্গী। আর এটাকে বলা হয় সিড কোষ। আচ্ছা আমি সি প্লেট আর সি নল দিই। সি প্লেট, এস পি, সি প্লেট। আর এটা হচ্ছে সি নল, সি এন নল এন দিয়ে দিচ্ছি। এটা প্যারেনকাইমা। তোমরা একটা জিনিস দেখছো যে এখানে তোমার ফ্লোয়েম ফাইবারের চিত্র এখানে দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমি দিলাম না। ফ্লোয়েম ফাইবারের ক্ষেত্রে আমি দেখো আমার অ্যামেনশিয়াল যে টিউটোরিয়ালে ওটাতে আমি দিয়েছি, তোমরা দেখে পারো। তো প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্য তৈরি সঞ্চয়ে কাজ করবে, এটা তো জানা জিনিস। ফাইবারও তন্তুর মতো, এই জন্য এখানে চিত্র মিলবে না। এবং একটা জিনিস যে সঙ্গী কোষ, তোমরা দেখতে পাচ্ছ সঙ্গী কোষের ক্ষেত্রে ডাইরেক্টলি সঙ্গী কোষ, সরি সিড কোষ, সিড কোষের ক্ষেত্রে ডাইরেক্টলি দেখো কোথাও সিড কোষ ক্রিয়া থাকে না, কারণ সিড কোষের ক্ষেত্রে সি প্লেট এবং সি নন মিলে কোষ সৃষ্টি হয়। অর্থাৎ তাদের যে সাইটোপ্লাজম গুলো, এই যে সিড কোষ এখানে বড় করে রাখায়, এখানে এই যে সিড কোষের যে সাইটোপ্লাজম গুলা এই কর্নারে চলে যায়, এই গায়ে চলে যায়, একটা নল সৃষ্টি করে, যেখানে তোমার হলো পানি, তারপরে বিভিন্ন খাদ্য, পালাতের যে খাদ্য তারা পরিবহন করে এই মাঝখান দিয়ে, মানে এই ফ্লোয়েম টিস্যু। এবং প্যারেনকাইমা কোষগুলা খাদ্য সঞ্চয় করবে, সাধারণ জিনিস, তারা মাঝে মাঝে একটু খাদ্য সঞ্চয় করে। এবং সঙ্গী কোষ, সঙ্গী কোষ সঙ্গ দেয়, সঙ্গে থাকে, মানে সঙ্গ
মিলে থাকে বা সাথে থাকে, মানুষ সাহায্য করে। হ্যাঁ, সঙ্গী কোষের কাজ সাহায্য করা, এদেরকে সাহায্য করে থাকে, বুঝলা? আচ্ছা, আমি মনে হয় সঙ্গী কোষের দেখি, তোমাদের বইতে দেখো যে চিত্র রয়েছে, আমি একদম সেম টু সেম আঁকিয়েছি। তো এইখানে এখানে গরমিল রয়েছে, তারপর কোনো ফ্যাক্টর না। তো সঙ্গী কোষের ক্ষেত্রে তোমার যদি বইটি দেখতে পাও, তাহলে সবই আমি দিয়েছি। কিন্তু সিপ সেল, কম্বাইনিং সেল, ইংলিশ যেগুলো রয়েছে, ইংলিশটা তোমরা একটু পড়ে রাখবা, তোমাদের সুবিধা হবে। তোমাদের মানে এসএসসি তে বা জিনিসটা তো এক পর্যায়ে তোমাদের হলো সব ইংলিশে করতে হবে। সেক্ষেত্রে এখন যদি ইংলিশ পড়ার প্র্যাকটিস থাকে তাহলে তোমার পারবা। তো এক্ষেত্রে আমি দিয়েছি, এটা তোমার এখানে দেখো একটা প্রস্থচ্ছেদের এটা দিয়েছে, সিপ ছিদ্র, সিপ সঙ্গী কোষ, সিপ প্লেট, সিপ নল। এখানে একটা কি জিনিস জানো, একটা জিনিস তোমাকে বলা হয়নি, আর একটা জিনিস দাঁড়াও আমি এখানে যে তোমাদের সিপ প্লেট দেওয়া রয়েছে না, এটা একটা ছাঁকুনির মতো কাজ করে। অর্থাৎ এটাকে যদি এভাবে দেখানো হয়, তোমাদের প্রস্থচ্ছেদের রয়েছে এখানে প্রস্থচ্ছেদের কথা যেরকম ছাঁকুনির মতো ছিদ্র ছিদ্র রয়েছে। তো এখানে তোমাদের যদি তোমরা সিপ এখানে পড়ো, তো এখানে দেখো দেখানো দেওয়া হয়েছে এখানে যে হলো কই গেল, এক সময় পড়েছিলাম সিপ কোষের ক্ষেত্রে প্রাচীর কিছু ছিদ্র চালুনির মতো ছিদ্রযুক্ত থাকে। হ্যাঁ, চালুনির মতো ছিদ্রযুক্ত থাকে। অর্থাৎ কি চালুনি, আমি প্রথম যখন পড়েছি তখন আমার ভিতরে অনেক কনফিউশন ছিল, চালুনি সে কি? স্যার দেখেছে বলতাম, সারা ঠিক মতো বলতো না চালুনি কি। চালুনি এই ছাতির মতোই, অর্থাৎ চালুনিকে আমার ভাষায় ছাকুনি বলা হয়। ছাকুনি আমার চাটা খাওয়ার সময় যে ছাকি জুস টুস বানায় ছাকি, ওই ছাকুনির মতো। অর্থাৎ এখানে কিছু সিলেক্টিভলি কিছু যেতে পারে, নলটা তো মানে সব জিনিস তো একভাবে নিয়ে যাবে না, কিছু কিছু ছেকেও নেয়, ছেকে এগুলো পরিবহন হয়। তো আশা করি ফুলাম কিছু বলেছো, আমি একটু কম করে বলেছি লাইভে, কারণ এইগুলো নিয়ে আমি যদি বিস্তারিত বলতে চাই না তো শেষই হবে না, আমার এরপরে এখন ফ্রেন্ড কিছু পড়াতে হবে। এই জন্য আমি এখানে বেশি বলতেছি না। কত টাইম হয়েছে দেখতে হবে, সাধারণত অনেক টাইম হয়ে গেছে, 1 ঘন্টা হতে যাচ্ছে। আমি তাড়াতাড়ি প্রাণী কিছুতে চাই। তো ফুলের কিছু বুঝলাম, তাই আমি এখন প্রায় সবই পড়েছি। উদ্ভিদ কোষ থেকে আমরা বুঝছি, উদ্ভিদ আহারে কি লিখলাম আমি, উদ্ভিদ কোষ হবে না, উদ্ভিদ টিস্যু হবে। যা হোক, ভুল লিখেছি, ক্ষমতা দৃষ্টিতে দেখো। কি বলি কি আর লিখি ফর্ম থেকে, তোমরা এই জন্য যখন পরীক্ষা খাতায় লিখবা তখন কি ভাবতেছো আর কি লিখতেছো সেটা ম্যাচ কিনা সেটা দেখো। হ্যাঁ, এটা একটা মাঝে মাঝে হয় অসুবিধা, বলি আর লিখি আর। যাই হোক, উদ্ভিদ টিস্যু নিয়ে পড়াইছি এতক্ষণ, কোর্স নিয়ে আগে ক্লাসে পড়িয়েছিলাম। তোমরা তাড়াতাড়ি আরো ফ্রেন্ডদেরকে শেয়ার করো, আজকে তো ভালো মতো পড়ছি। আগের দিন আমাদের ক্লাস ছিল বলে বেশি সময় দিতে পারিনি, আজকে যতক্ষণ লাগে ততক্ষণ পড়াবো। আছো তো সাথে নাকি? তো পরিবহন এবার আমরা পড়াবো প্রাণী টিস্যু, মানে আমাদের টিস্যু, আমরা তো প্রাণী নাকি? হ্যাঁ, সরি, প্রাণী টিস্যু লিখলাম, প্রাণী টিস্যু। হাতের লেখা কম্পিউটার ভালো না। বলো তো প্রাণী টিস্যু কত প্রকার, কয় ধরনের? তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি, আমি রিপ্লাই চাই। কই রিপ্লাই দিচ্ছ না কেন? কত প্রকার প্রাণী টিস্যু? তাড়াতাড়ি বলো, আমি কিন্তু দেখছি, আমি কমেন্ট করছি। দাঁড়াও, উম্মা আফসা তন্নি, বলো তো কত প্রকার? তোমরা তাড়াতাড়ি শেয়ার করো সবার। আমি লিখি 4 প্রকার, লিখে দিয়েছি যেহেতু। প্রথমটা কি? আবরণী। এক্ষেত্রে তোমাদের মাঝে মাঝে বিভিন্ন ইয়ে থাকে, তোমাদের বইতে যে এখানে রয়েছে দেখো, আবরণী টিস্যুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন চিত্র রয়েছে। এই ক্ষেত্রে একটা চিত্র নয় সাধারণ আবরণী টিস্যু। আচ্ছা, আমি একটু পরে যাচ্ছি, ওটাতে পরে যাই, ওটাতে পরে যাবো। আগে দেখি আবরণী টিস্যু, আর লিখলাম না। তারপরে যোজক টিস্যু, যোজক টিস্যু যেটা লিখছি না,
তারপরে কি স্নায়ু, না পেশি টিস্যু, তারপরে স্নায়ু, পেশি টিস্যু, স্নায়ু। তোমাদের মাঝে মাঝে কিন্তু অনেকে বানান ভুল হয়েছে, আমি কিন্তু এই সাইডে সব টিস্যু থাকবে, টিস্যু লিখে নেই, তো বানানটা অবশ্যই ঠিক রাখতে, আমার মাঝে মাঝে বানান ভুলে যায়। তো আবার এই টিস্যুকে আমরা তিন ভাবে ভাগ করতে পারি, মানে তিন ভাবে আমরা তিনটি করে ভাগ করতে পারি। যেরকম লিখবার স্কোয়ামাস, কিউবয়েডাল, আর কি কলমনার, এবং পাচ্ছি না তুমি। আচ্ছা, সাধারণ আবরণ টিস্যু, সাধারণ স্ট্র্যাটিফাইড, আর আরেকটা ক্ষেত্রে যেটা তুমি বলো তো, তিনটে কি হবে? দেখছি আবার সংখ্যা কখনো কমছো বাড়ছো, বুঝছি না তোমাদের কি অবস্থা হচ্ছে। এক্ষেত্রে তোমাদের অনেকটা রয়েছে, মোট 5টা মেবি, 5টা না, সিরিয়া যুক্ত, প্লাজমা যুক্ত, এইসব ধরনের রয়েছে। পরে আসছি যোজক টিস্যুর ক্ষেত্রে তুমি একটা বোঝাই, নাইলে ধরবে না। তো আবরণী টিস্যুর ক্ষেত্রে তোমাদের এটা হচ্ছে কিসের ভিত্তিতে, এটা আকৃতি, আকারের ভিত্তিতে 3 ভাগে। এটা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে, মানে এগুলো হচ্ছে কাজের ক্ষেত্রে, এগুলো আমি নাম জিজ্ঞাসা সময় তোমাদের কিছু লিখবো। তো স্কোয়ামাসের ক্ষেত্রে তোমাদের যদি একটা চিত্র আঁকায়, কিরকম হয় বলতো? স্কোয়ামাসের এরকম, আচ্ছা ভালো হয়। অর্থাৎ এটি কিরকম বলতো? স্কোয়ামাসকে যদি আমরা ভাঙি, স্কোয়ামাস বা তাহলে আমরা এখানে কি পাচ্ছি? স্কোয়ামাসকে যদি দুই ভাগে ভাগি, তাহলে আসছে স্কোয়াম প্লাস আস অর্থাৎ আশ। তাইলে এখানে আমরা কি পাচ্ছি? আশ, অর্থাৎ এটি আশের মতো। কিসের আশের মতো? মাছের আশের মতো। মাছের আশ বলতে এই যে মাছের আশে আমরা দেখি না, যে আমি মাছ আঁকাই, মাছের মুখটা বেশি পড়ে গেছে। কি মাছ বলতো এটা? এই যে এরকম আশ থাকে না, পাতলা 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 পাতলা, যাই দ্রুত আঁকিয়েছি। তুই মাছের আশার মতো পাতলা, বুঝা গেল? মাছের আশার মতো এটা হলো পাতলা। এবং এটি যেহেতু তোমার আবরণ টিস্যু কি করবে? আবরণ দিবে। ভিত্তি পদ্রব্য, আচ্ছা ওরা হলো সাধারণের ক্ষেত্রে হয়। তো এটা হলো তোমার ইসের স্কোয়ামাস। তো এটা তোমার কাজ বা তোমার যদি বলি অবস্থান কোথায় দেখতে পাবো আমরা এই স্কোয়ামাস, আমি অন্য কিছুতে বলি নাই, কিন্তু তোমরা ইউটিউবে আছে একটু দেখে নিও, তাহলে শেষ করবো। এখন স্কোয়ামাসের ক্ষেত্রে স্কোয়ামাস আমরা দেখবো কোথায় দেখবো? বোমান্স ক্যাপসুলে, বৃক্কের বোমান্স ক্যাপসুলে। বোমান্স ক্যাপসুল কি বলো তো? দেখি কেউ রিপ্লাই দেয় কিনা, অ্যান্সার দেয় কিনা।
রোমান্স ক্যাপসুল, রোমান্স ক্যাপসুল কি? রোমান্স ক্যাপসুল যদি তোমাদের মনে থাকে, যেটা তোমার এই গ্লোমেরাসকে ধরে রাখে বা গ্লোমেরাসকে ঘিরে রাখে, এটা হচ্ছে রোমান্স ক্যাপসুল। হ্যাঁ, তো এটার কোষে বা এটার টিস্যুতে এই স্কোয়ামাস টিস্যু দেখা যায়, বুঝলা? তো যে এই বৃক্কের যেহেতু রয়েছে, তাদের কাজ কি হবে? আবরণী কারণে, মানে আবরণী টিস্যুর কারণে তাদের কাজ হচ্ছে আবরণ দেওয়া, বুঝলাম? তাহলে এরা যদি বৃক্কে থাকে, বৃক্কে কাজ কি করে? আমাদের রক্তগুলাকে, রক্ত থেকে যে খারাপ খারাপ দূষিত পদার্থগুলো গিয়ে প্রুত করে বাইরে ফেলা যায়। যেভাবে বাইরে ফেলা যায় আমরা সবাই জানি, তাও তাহলে কি করছে? পরিশোধন। পরিশোধন করছে। তোমাদের বইতে দেখো সুন্দর করে তোমাদের দেখো এখানে রয়েছে রোমান্স ক্যাপসুলে থাকে, এবং এই জন্য এরা কি কাজ করে থাকে? এরা হলো ছাঁকুনি কাজ করে থাকে, পরিশোধন ছাঁকুনি কাজ করে থাকে। এখানে আমরা জানি গ্লোমেরুলার থেকে থাকে, ইন্টারনেট আর দিকে যায়, তো ওগুলো আমি এখন আলোচনা করছি না। তো ছাঁকুনির কাজ করে থাকে, অর্থাৎ চিকেনে ময়লা অবস্থাগুলো। তো স্কোয়ামাস আমরা বুঝলাম, এবার বুঝবো কিউব ডাল। কিউব ডালকে আমরা যদি ভাঙি, কিউবয়েডাল, কি হচ্ছে কিউবয়েডাল, কিউবয়েডাল বা কিউবয়েডাল। তাহলে এখানে কিউব বলতে কি বুঝি আমরা? 4 দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে কি বলি? কিউব বলি না আমরা? ছক্কার গুটি, আমরা সবাই লুডো খেলেছি, ছক্কার গুটি ক্ষেত্রে এরকম দেখি আমরা। তাহলে আমরা সিম্পলি আমার দাগগুলো দেখে গেছে, নিচে দিয়ে রাখেন। আঁকা একাই বুঝাচ্ছি বলে একটু সময় লাগতেছে, নেক্সট দিন দেখি আঁকি রাখবো আগের থেকে। হ্যাঁ, এরকম গোল্লা গোল্লা নিউক্লিয়াস। এটা তাহলে বৈশিষ্ট্য কি হচ্ছে? এরা দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। এবং এটা কোথায় পাবো আমরা? সংগ্রাহী নালিকা। সংগ্রাহী নালিকা যদি যখন, আচ্ছা আমি এখন আকারে দেখি হবে, ওই যে এরকম এরকম এভাবে সংগ্রহ করে না, যে সংগ্রাহী নালিকা, বই কি দেখাই দেয়, এসবগুলো কি আঁকাতে সময় লাগবে বলে আমি তো বইতে দেখাই দিই। এটা তোমাদের থাকবে কোথায় থাকবে? এটা তোমার মেনশন করো, তাদের সবাইকে মেনশন করো, সবাই যুক্ত থাকো। তন্ত্রের তো সিলেবাসে নাই। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এই যে সংগ্রাহী নালিকা। হ্যাঁ, এই যে দেখো সংগ্রাহী নালিকা, বুঝলা? এই যে বিক্রিয়া নেফ্রনের এই এখানে যে সংগ্রাহী নালিকা, এই সংগ্রাহী নালিকায় থাকে কিউবয়েডাল। তাহলে সংগ্রাহী নালিকা কি করে? পরিশোধন করে, এবং এরা আবরণী টিস্যুর ভিতরে, তাহলে এরা কি করছে? আবরণ দিচ্ছে, আবার পরিশোধন করছে। এবং কলমনার, আমরা কলম,
এটা একটা কলম না, কলম কিরকম? সরু স্তম্ভের মতো, সরু স্তম্ভের মতো লম্বা। তাহলে কলমনার যদি আমি চিন্তা করি তাহলে এরকম 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 সরু স্তম্ভের মতো লম্বা হবে। এরকম হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম এটা এটা ক্ষরণ এইসব কাজে এরা হলো করে, ক্ষরণ নিঃসরণ এইসব কাজগুলো করে থাকে। এরা লম্ব কলম না, কলমের মতো লম্বা। তাহলে আমরা আবার ওই টিস্যুটা বুঝলাম, এবার আমরা বুঝবো যোজক টিস্যু। এই সবগুলোই আমি আলোচনা করেছি ইউটিউবে অ্যামেজিং স্টাডি হল চ্যানেলে। তোমাদের একটা করে বাংলা ভিডিও আপলোড হবে আজকের ভিতরে। আজকে অ্যামেজিং স্টাডি হলে বাংলা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবেন। অ্যামেজিং স্টাডি হলের বাংলা শিক্ষক, তিনি ধ্বনি তত্ত্ব নিয়ে আলোচনা করে পার্ট 1, এবং কাল পরশু আরেকটা আলোচনায় আরেকটা ভিডিও করবে তাদের। তোমরা আমার লাইভটা হয়ে গেলে বাংলা সেকেন্ড পার্ট যদি তোমাদের কাজ সমস্যা থাকে, ম্যাক্সিমাম সবারই সমস্যা থাকে বাংলা সেকেন্ড পার্ট, সেটা তোমরা অ্যামেজিং স্টাডি হল চ্যানেলে গিয়ে দেখে দিতে পারবা। বায়োলজি বাংলা সেকেন্ড পার্টে ধ্বনি তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। যোজক টিস্যু 3 ধরনের, যোজক টিস্যু 3 ধরনের। কি কি বলতে পারবা? দেখি তো, কেউ ওদিকে কিছু বলছো না? একজন লিখছে আবর আর কি একটা ক্লাস নামে, থ্যাংক ইউ জানিয়েছে ক্লাসের জন্য, ওয়েলকাম। তো তোমরা বেশি যত বেশি জয়েন হতো তো আমাকে ভালো লাগবে এবং তোমাদেরকে পড়াতে আরো মজা লাগবে। থ্যাংক ইউ লিখছে তরল স্কেলেটি স্কেলে আর এটা কি বলো তো, দেখি তো কই সব। তোমরা দেখছি এখনো অনেকজন জয়েন আছে, দেখি তাড়াতাড়ি সবাইকে জয়েন দাও জয়েন দাও জয়েন দাও। তো আমরা যোজক টিস্যু ক্ষেত্রে যেটা আমরা বলি, যোজক টিস্যু স্কেলেটিক তরল এবং আরটা কি হবে বলো তো? ফাইব্রাস যাবে, ফাইব্রাস। এগুলো আমি প্রায় আলোচনা করেছি স্কেলেটিক ক্ষেত্রে। বুঝছো? তরলটাকে কত ভাগে ভাগ করতে পারি বলো তো? লাসিকা আর কি, লাসিকা ও রক্ত। রক্তর আবার অনেক ইয়ে আছে, 3টা ধরনের রক্ত, লোহিত লোহিত রক্ত কণিকা, শ্বেত অনুচক্রিকা। বেশি ক্ষেত্রে আচ্ছা এটা পড়েছে। তো ফাইব্রাস স্কেলেটিক তরল এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। জাস্ট আমি একটু শর্ট করে তোমাদেরকে বলি, অর্থাৎ যদি আমি তরল বা তোমাদের হলো ইসে বলি, কি বলে তোমাদের একটা জিনিস দেখো, তোমাদের এই বায়োলজি বা এই ক্ষেত্রে আমি যা দেখছি এখন কতজন আছে, আচ্ছা মোটামুটি। তো এইসব ক্ষেত্রে তোমাদের যখন তুমি বইতে মানে তোমাদের প্রশ্নে কোনো প্রশ্ন আসবে যে এরকম ধরনের, জাস্ট কিছুক্ষণ চিন্তা করবা কোনটা কার ভিতরে কোনটা কিসের ভিতরে, সেইগুলো এরকম এরকম করে যদি মাথায় একটা ইমাজিনেশন করে দাও, আমি ভিডিওতে এরকম ভাবে অ্যানিমেট করে একটু দেখাই, ওগুলো দেখলে তোমাদের মুখস্থ বা মনে একটা সুবিধা হবে। এবার দেখলে তোমরা ফটফট করে বলতে পারো।
যেরকম স্কেলেটিভ তরলের ক্ষেত্রে এটা হলো তরল, এটা স্কেলেটিভ এবং এই ফাইব্রাস। তো এই স্কেলেটিভের ক্ষেত্রে এর মাঝে এগুলো শক্ত থাকে, যেটা তোমার তরুণাস্থি অস্থি। তরুণাস্থি যেটা ফ্লেক্সিবল রাখে, অস্থি যেটা শক্ত, যার মাতৃকা শক্ত। এবং তরুণাস্থি অস্থি নিয়ে একটা চ্যাপ্টার আছে, সেটাতে তোমরা ভালো জানবে। তো এখানে জাস্ট জানো তরুণাস্থি এবং অস্থি এই স্কেলেটিভলি হলো তোমার কাঠামোর দিকে সাহায্য করে। আমরা এই যে দাঁড়িয়ে আছি, ভর আমাদের হার্টের উপর ভর করে আছি, তরুণ অস্থি কি করে বা স্কেলেটিভ যৌগ টিস্যুটি আমাদের দেহকে রক্ষা করে, কাঠামো দেয়। কিভাবে রক্ষা করে বলতে কি বুঝায়? ঘুষি মারতে পারি তাই না? না, রক্ষা করে বলতে কি আমাদের ব্রেন নরম, হার্ট, ফুসফুস বা এসব যেগুলো নরম নরম অঙ্গ সেগুলো তো এই ঘিরে রাখে, তাই না? সেগুলো তো এই স্কেলেটিভ টিস্যু বা অস্থি তরুণাস্থি গুলি ঘিরে রাখে, তো সেগুলো সেফ থাকে। তাহলে ভাবো তো যদি এইখানে যদি আমাদের কোনো হাড় না থাকতো বা অস্থি না থাকতো, তাহলে কি হতো? ব্রেনে হালকা টাচ লেগে এবার শেষ, তাই না? এই জন্য এগুলো রক্ষা করছে আমাদের। তরলের ক্ষেত্রে লাসিকা এবং রক্ত। লাসিকা কি? লাসিকা হলো যে মাঝে মাঝে ধরো কি এই রক্ত যাচ্ছে একটা পথে, এই দেখো এখানে একটা টিস্যু আছে, দেখো টিস্যুর ভিতরে হালকা হালকা ফাঁকা জায়গা আছে, কি আকাশে টিস্যুর ক্ষেত্রে বিভিন্ন টিস্যুর ক্ষেত্রে ধরো কি এই টিস্যুর ক্ষেত্রে বিভিন্ন ফাঁকা জায়গা থাকে, রক্তটা যাতে পুরুষ করে ফাঁকা জায়গায় চলে গেল, এই ফাঁকা জায়গায় এই যে রক্ত যাচ্ছে, লোহিত মানে এটা রক্ত জলীয় তরল, তাকে বলা হয় লাসিকা। তোমাদের আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, টিস্যুর সংজ্ঞাটাই তোমাদের বলতে আমি ভুলে গেছি, তারপরে এতগুলো আলোচনা করা হচ্ছে। এগুলো আসলে আমি ইউটিউবে আলোচনা করছি, তো এই জন্য টিস্যু কাকে বলে জানো তো? টিস্যু যদি অনেকগুলো কোষ মিলে একটা গুচ্ছ গঠন করে একটা নির্দিষ্ট কাজ করে, তখন তাকে বলা হয় টিস্যু। যেরকম আমরা মারামারি বাদে যেরকম অনেক বন্ধুদের মিলে যে একটা ফাইট করে আসি, একটাই কাজ করছি, সেই এখানে একটা গ্যাং বলা যেতে পারে। গ্যাংটাই হলো এরকম তোমাদের টিস্যু। তো এটার সময় তোমরা এমনি জানো যে টিস্যু হলো অনেকগুলো কোষ মিলে একটা নির্দিষ্ট কাজ করে, সংখ্যাটা তোমাদেরকে ভালো মতো বলে দিলাম। তো তাইলে আমরা রাশিয়া পাচ্ছি। তাহলে এবার রক্ত ক্ষেত্রে রক্ত হলো যে তরল অংশ, হ্যাঁ। তরল ক্ষেত্রে রক্তের ক্ষেত্রে তোমার লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা, রঞ্জকণিকা থাকে। এই লোহিত রক্তকণিকায় 90 থেকে 91% তরল অংশ থাকে, আর বাদ বাকিগুলো জৈব রাসায়নিক থাকে, জৈব জৈবন থাকে, জৈব অজৈব থাকে। তো এই লোহিত রক্তকণিকা যেগুলো হচ্ছে এরকম লাল 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 লাল, সেই রক্তকণিকা এইরকম সাদা সাদা তাই অনুচক্রিকা একটু এরকম হচ্ছে এরকম 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 অনুচক্রিকা। ঠিক আছে, বুঝা আছে সবকিছু? হ্যাঁ। তো লোহিত রক্তকণিকা লাল বর্ণের। এই যে রক্ত যে পরিমাণে কাজ করে থাকে, এই রক্ত হলো অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন এই যৌগ করে রক্তে অক্সিজেন গুলো পরিবহন করে। এগুলো তোমার এই রক্ত যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার ভালো বুঝবা, আমি আলোচনা করছি না। আর এই যে হিমোগ্লোবিন যেটা বলছি না, এই হিমোগ্লোবিনের অভাব বা এই হিমোগ্লোবিনের কারণে বাচ্চাদের দেখো ডায়রিয়া হয়, এটা একটা বিষয়। তো শ্বেতকণিকা তোমার অ্যান্টিবডির ক্ষেত্রে অনেক কাজ করে, লাসিকার ক্ষেত্রেও তোমার অনেক রোগ প্রতিরোধ করার কোষও থাকে। লোহিত রক্তকণিকা মেইনলি তো তোমাদের হলো এই লোহিত রক্তকণিকা লাল থাকে, রেড ব্লাড সেল বলা হয়। লাল থাকার কারণে রক্তের রং লাল থাকে, নাহলে হলুদ দিত। হ্যাঁ, এবং সেই রক্তকণিকার ক্ষেত্রে এটা সাদা, এটা মূলত তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা রোগ প্রতিরোধ করে সেই রক্তকণিকা। তো এই অনুচক্রিকায় কাটা কাটা কি করে, এটা কি করতে পারে এই অনুচক্রিকায় কাটা কাটা? কারণ কি, ধরো তোমার একটা হাত, হ্যাঁ, তোমার হাত, আমার তো আঁকানোটা ভালো হচ্ছে না, তোমার হাত বেশি না, ধরো একটু কেটে গেল, হ্যাঁ একটু কেটে গেল। তো সাধারণত যদি আমরা একটা পানির পলিথিন থেকে একটু ছিদ্র করি, ফটাস করে সব পানি বেরোয় যায়, তাই না? কিন্তু এই ক্ষেত্রে তো তা হয় না। আমার বলতে পারো স্যার রক্ত তো গাঢ় বলে বেরোয় না, তা একটু কাটলে তো বেরোয়, তখন কিভাবে বেরোয়?
একসময় তো একটু করে তো সব বেরোনোর কথা, হালকা সুজে জিনিস যেগুলো তাও ফুসফুস করে বেরোবে। রক্ত কি দেখছো এরকম ফুসফুস করে বেরোয় না, কেন বেরোয় না? যদি আমরা এটাকে আমি এটাকে একটু বড় করে চিন্তা করি, হ্যাঁ যদি আমরা একটু বড় করে চিন্তা করি আসলে বৃত্তগুলো আমার ভালো হয়। এটা একটা টেকনিক, ফ্রি হ্যান্ড সার্কেল। তো এই ক্ষেত্রে যখন এই যে দেখো কেটে গেছে এলো কাটা অংশ, হ্যাঁ এটা হলো কাটা অংশ, এখান থেকে রক্তকণিকা এইভাবে এই পাশে বেরোয় যায়, এইভাবে বেরোয় যায় কিছু কিছু বেরোয়, তখন এই রক্তটা অনুচক্রিকাও থাকে, হ্যাঁ তো অনুচক্রিকাগুলো এখানে আসে, এই কাটার মাধ্যমে এরা এরকম এরকম যুক্ত থাকে, এরকম 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 যুক্ত হয়ে পুরো ঘিরে যায়, তখন রক্ত যাওয়া বন্ধ হয়ে যায়, তখন এই রক্তকণিকা বা এই রক্ত যাওয়া বন্ধ হয়ে যায়। তো এটাই হলো অনুচক্রিকা করে থাকে। তো আমরা কিছু বুঝলাম ঠিক মতো। আমি শুক্রবারের দিন এই বোর্ড কোশ্চেন নিয়ে আমি বলবো, মানে আমি তোমাদের সামনে একটা লাইভ ক্লাসে ঠিক 7:15 থেকে 30-এর মধ্যে, ওই দিন সারা রাত প্রায় 1-2 ঘন্টা আমার এই সৃজনশীল নিয়ে আলোচনা করবো, গাইড সাথে থাকবে, গাইডের পর্যন্ত আলোচনা করবো। পেশি ক্ষেত্রে পেশি 3 টাইপস, ঐচ্ছিক, অনৈচ্ছিক, এবং আমি বড় লিখলাম, দেখি কতজন আছে, লোকসংখ্যা দিক কমে আছে। তো ঐচ্ছিক পেশি কোনটা? ঐচ্ছিক পেশি ভয়েন্ট্রিক পেশি মাসল বা ডোরা কাটা, এটাকে আমরা আবার ডোরা কাটা বলতে পারি। ডোরা কাটা করি, ডানা কাটা করি, আসলে এটা গান, এটা হলো ডোরা কাটা, ওটা হচ্ছে ডানা কাটা। ডানা কাটা, সরি ডোরা কাটা। ডোরা কাটা পেশি ক্ষেত্রে মেইনলি যেটা আমরা দেখি, ধরো এটা একটা ঐচ্ছিক পেশি, এই ক্ষেত্রে এই পাশে দাগ থাকে প্লাস এই পাশটাও থাকে, কালি শেষ নাকি, হ্যাঁ তো এরকম 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 নিউক্লিয়াস থাকে। এক্ষেত্রে কি এই যে দুই পাশে দাগ দেওয়া থাকে, এখানে কমে দিচ্ছি, আরো বেশি বেশি থাকে, হ্যাঁ বেশি বেশি থাকে। আসলে আঁকাচ্ছি না, আমার তো গা লাগছে না, তারপর তো এটা থাকে, মানে এই ঐচ্ছিক পেশিগুলো আমরা নিজের ইচ্ছাই সংকোচন প্রসারণ করতে পারি, যেরকম আমাদের এই নিজের ইচ্ছাই কিন্তু আঁকাচ্ছি, এই করছি, তো এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। যেটা এখন দেখো সব মাসলে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকে না, যেমন পরিপাক হচ্ছে আমাদের, পরিপাক কি আমরা ইচ্ছা করে করছি? ধরো তুমি 1 প্লেট বিরিয়ানি খেলে, আবার সামনে আরো গ্রিল আসলো, পেটে জায়গা নেই, পরিপাক করবো, আস্তে আস্তে পরিপাক হয়ে বেরিয়ে গেল, তা কি হয়? হয় না, পরিপাক নিজের মতো হয়, অর্থাৎ ওই পেশিকে আমরা কন্ট্রোল করতে পারি না। এবং এই পেশির ক্ষেত্রে তোমাদের এইরকম পেশি হয়, যেটা এরকম থাকবে, এরকম মাতৃকা থাকবে, এখানে তবে এই সাইডে নাই, এটাকে ডোরা কাটা বলা হয় না, স্মুথ আছে তাই এটাকে আবার স্মুথ মাসল বলা হয়, স্মুথ মাসল। ওকে, স্মুথ মাসল বলা হয়। এটা কোথায় পরিপাকে এসে হয়? হৃদপেশি, দেখায় এটা লাগাতে হবে আমাকে। তোমরা চেষ্টা করো ভালো মতো আকারে বইটা খাতায় নাম বলবে। তোমাদের আগানোর ক্ষেত্রে বলি, এটা তো আমার এটা তোমার বাঁশের মতো, কিরকম বাঁশের মতো এরকম প্লেট থাকে, প্লেট, হ্যাঁ এরকম প্লেট থাকে, এটা এরকম আমরা এটা যদি জানি, এই
কার্ডিও মাসল, কার্ডিও আমরা বহুতবার শুনে থাকি তাই না, কার্ডিওলজিস্ট, কার্ডিও থেরাপি, মানে কার্ডিও যেখানে তোমরা দেখবা মনে করবে এটা হার্টের বিষয়, হার্ট হার্ট জানতে না, তো এই হার্টের বিষয়। কারণ কি পরাণ, মানে এখানে বিষয়টা কি মজা করছি, এই কার্ডিও বলতে হৃদকে বোঝায়, মানে হার্ট বা দিলকে বোঝায়। তো এই দিলটাও তো আমাদের ইচ্ছা মতো কাজ করে না, এরা দেখতে ঐচ্ছিক পেশির মতো হলেও এরা কাজে অনৈচ্ছিক পেশি। কেন যদি প্রশ্ন পড়ে, হৃদপেশি বা কার্ডিওস মাসেল দেখতে ঐচ্ছিক পেশির মতো হলেও কেন ঐচ্ছিক পেশি মতো, কেন ঐচ্ছিক পেশির মতো কাজ করে? যদি এরকম প্রশ্ন আসে কি হবে? কারণ এই হৃদপেশিগুলো আমাদের কন্ট্রোলে থাকে না, মানে আমরা ইচ্ছা মতো ইয়ে করি না, হৃৎপিণ্ড নিজে ইচ্ছা মতো চালায় না। যদি চালাতাম তাহলে কি হতো, ধরো আমরা মাঝে কিছু ভুলে যাই, ধরো কি নর্মাল মতো চলছে, ভুলে গেলাম হৃৎপিণ্ড চালানোর জন্য, তাহলে কি হবে? মরে যাবো। এটা ইচ্ছা মতো যদি দিত আল্লাহ, যদি আল্লাহ এটা সৃষ্টি বা আল্লাহ মহান একটা সৃষ্টি, যে তিনি যা করেছেন একদম পারফেক্টলি করেছেন, এটা সৃষ্টিকর্তার তোমার সৃষ্টি, এইদিকে দেখলেও তুমি সওয়াব হবে। আল্লাহ যদি তুমি এগুলা সায়েন্স পড়ো, যদি এটা দেখো যে আল্লাহ কি সৃষ্টি করেছে, এটাকে যদি ভালো মতো দেখি, তাও তোমার সওয়াব হবে। তোমার সওয়াব শুধু ওই যে জিকির নামাজ পড়লেই শুধু সওয়াব নয়, প্রত্যেকটা কাজে কাজে তুমি সওয়াব নিতে পারো। তো সেটা আমি বলছি, এখানে একটা প্লেট থাকে, তো তোমার আমি সবগুলো আলোচনা করেছি তোমার ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা সেখান থেকে বুঝো। আমার তো অনেক টাইম হয়ে গেছে, তোমার কতটুকু থাকবে, তোমরা কি বিরক্ত বোধ হচ্ছে তোমাদের? কি স্নায়ু পেশি বললাম, স্নায়ু ক্ষেত্রে স্নায়ুকে যদি আমি চিন্তা করি, আমি এটা করছি, তোমাদের বইতে আমি যাই, আঁকানো সৌন্দর্য প্রেক্ষাপটের বইটা দেখি। তোমাদের এখানে দেখো যোগ টিস্যু সম্পর্কে একটা ভালো একটা চিত্র দেওয়া রয়েছে, এই ভিতরে তোমরা দেখতে পাবা ফাইব্রাস যোগ টিস্যু ক্ষেত্রে। এখানে দেখো তোমাদের চিত্রটা ভালো করে দেখো, তুমি এটাই আঁকাবো, আঁকানো ভালোই, হ্যাঁ আঁকানো ভালো হওয়াটা তোমার বায়োলজি ক্ষেত্রে অনেক, আমরা কিন্তু আমি তো আগে ভালো আঁকাতাম না, এখন আঁকাই কিভাবে? প্র্যাকটিসের মাধ্যমে। তোমার প্র্যাকটিস করবে তাহলে পাবে। তাহলে যদি দেখি তোমার খাতা কলম দিচ্ছ তো, রিকোয়েস্টটা তো বেশি ইমেলে দিয়ে দিয়েছি, রিকোয়েস্টটা থাকবে এটাই দেখবে। আমরা এইটাও কিন্তু দেখেছি, এরকম চিত্র আমরা ওই ক্ষেত্রে এরকম গাছের শিকড়ের মতো এরকম আছে, তো এইটাকে ডেনড্রন বা ডেনড্রাইট বলে। এটাকে
আচ্ছা আমি আর লিখি না, টাইম অনেক হয়ে গেছে, সামথিং প্রায় 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। তো আমি এখন তাও লিখি। ওদের বইতে এরকম দেখো একদম চিত্রটা এরকম দেওয়া আছে। এটাকে ডেনড্রাইট বলে, এটাকে কোষ দেহ বলে, এটা নিউক্লিয়াস বলে। এখানে এটা লাক্সার প্রান্ত, মানে যে আমি বলি এটাকে অ্যাক্সন প্রান্ত বলা হয়। এটাকে তোমার হলো সিনেপাস থাকে বলে মনে আছে তোমাদের? এইটা কিন্তু দেওয়া হয়েছে, ডেনড্রাইট বলে, কোষ দেহ মানে নিউক্লিয়াস, কোষ দেহ বলে এটাকে। আর এই যে কালো এখানে এটাকে বলে অ্যাঞ্জুলার পর্ব, আর কি অ্যাঞ্জুলার পর্ব এটাকে তোমাদের যেটা বলে। এখানে দেখো তোমাদের রয়েছে, এখানে তোমাদের অ্যাকশন প্রান্ত বলা হয়েছে। হ্যাঁ, এটা হলো অ্যাকশন প্রান্ত। আর যখন এই তোমরা তো জানো যে নিউরন বা স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে। একটা নিউরনের ডেনড্রাইট আর একটা নিউরনের ডেনড্রাইট মিলে যুক্ত হলে এটা হলো ডেনড্রাইট। হ্যাঁ, ডেনড্রনের অংশ, এটা নিউরনের অংশ। অর্থাৎ এই যে চিন্তা করি, এর যে মানে এর যে অ্যাকশন প্রান্ত, এটা আর একটা ডেনড্রাইট অনেক ক্ষুদ্রতম দেখলে আর একটা ডেনড্রাইটের সাথে যুক্ত হয়ে তোমার সিনেপাস গঠিত করে। অর্থাৎ এই একসাথে এটাকে সিনেপাস বলে, সিনেপাস। এখন এটা যদি দেখছো, এটা কিন্তু একবারে যুক্ত হয়নি, ডাইরেক্ট শুধু থাকে না। এরা এখান থেকে বিভিন্ন হরমোন রিলিজ করে, যেরকম ডোপামিন, যেটা আমাদের খুশি হয় রিলিজ হলে, এখানে এরকম ভাবে কাজ হয় নিউরনের ভিতরে। হ্যাঁ, তো স্নায়ু টিস্যু আমি বলেছি। তো আজকে আমাদের উদ্ভিদ টিস্যু সব পড়েছি, প্রাণী টিস্যু সব পড়েছি। তোমরা এইগুলো দেখা যাচ্ছে, এগুলো শুধু রিভিশন টাইম, তোমাদের মনে আছে কি? কিন্তু আমি অনেকগুলো এমসিকিউ সেগুলো বলি নাই, বইটা পড়তে হবে। এটা জাস্ট একটা ভিডিওতে পুরো আলোচনা করেছি লাইভে, চিত্র আঁকিয়ে। তো তোমাদের যে শুক্রবারে অর্থাৎ ফ্রাইডে 7টা থেকে 7:15, আচ্ছা 7টায় ডাইরেক্ট 7টায় পারবো না, 7:15 থেকে 7:30 মধ্যে আমি জয়েন হব, পড়াবো প্রায় তোমাদের 9টা পর্যন্ত ইনশাল্লাহ পড়ানোর চেষ্টা করবো। তো ওইখানে আমি কি পড়াবো জানো? এই দ্বিতীয় অধ্যায়তে যতগুলো প্রশ্ন আসতে পারে, প্রশ্নগুলো একটা সামঞ্জস্য মিলে আমি প্র্যাকটিস করাবো। তার আমি দেখবো, চেষ্টা করবো যে দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে ওই বোর্ড সলভ আমি দিতে পারি কিনা। তো আচ্ছা, এই দিনে বোর্ড সলভ আপলোড দিব। আচ্ছা, আমি কি করবো সেটা আমি তোমাদের গ্রুপে বলে দিব। সাধারণত এটা ধরে রাখো যে আমি ফ্রাইডেতে লাইভে আসবো, লাইভে এসে এই যে প্রশ্নগুলো নিয়ে পড়াবো। বোর্ড সলভ করতে পারি, এমনিও পড়াতে পারি। হ্যাঁ, আমি তোমাদেরকে প্রশ্নগুলো এই থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে পড়াবো। তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা, তোমাদের অ্যাসাইনমেন্ট 2019 এর চ্যাপ্টার 2 এর 2019 প্লাস 2018 এর চ্যাপ্টার 2 এর সৃজনশীল, হ্যাঁ, সিকিউ সলভ করা। এটা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। এই সলভ তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টটা করে দিলে তোমারই লাভ, না করে তুমি কিছু হবে না, তোমাদেরই লাভ। এটা সলভ করে তোমরা সলভ করে গ্রুপে আপলোড দিবা। কোন গ্রুপে দিবা জানো? এটা দিবা ইউজিং স্টাডি আর ফ্যামিলি। ডাইরেক্ট আমার সার্ভিস, ওখানে আমি দেখতে পারবো ভালো। তো এই গ্রুপে তোমরা অ্যাসাইনমেন্ট করে আপলোড দিবা, দিয়ে হ্যাশট্যাগ লাইভ ক্লাস, আচ্ছা না এমনি তোমরা লিখো লাইভ ক্লাসের লাইভ ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝেছো। তো আজকে এই পর্যন্ত লাইভে সমাপ্তি করছি। তোমাদের আশা করি তোমরা আমাদের সাথে থাকবা অবশ্যই লাইভ ক্লাসের ক্ষেত্রে। আমরা চেষ্টা করছি তোমাদেরকে ভালো একটা পড়াশোনা দিয়ে রেজাল্ট করানোর ক্ষেত্রে। তোমাদের লাইভ ক্লাসের ক্ষেত্রে কি লাগে বা কিভাবে তোমাদের পড়ালে ভালো হয়, তোমরা যদি বিশ্বাস না করো বা একটা জিনিস বলি, তোমাদের যে ফিজিক্স চ্যাপ্টার 1 এ স্লাইড ক্লাবে স্ক্রু গজ দেওয়া আছে না, ওই অঙ্কগুলা আমি নিয়ে আসছি।
এটা হচ্ছে স্লাইড ক্যালিভাস, ওকে, এটা হচ্ছে স্ক্রু ওয়াচ। তো এইগুলো নিয়ে সামনাসামনি আমরা মেপে তোমাদের অঙ্ক শিখাবো যে কিভাবে তুমি এই মানে এটা প্র্যাকটিক্যালি তোমাদের অঙ্ক শিখাবো। এর জন্য এই যে যন্ত্রপাতিগুলো আমি জোগাড় করেছি। তো এই বিষয়টা নিয়ে আমাদের স্টাডি হলে যে ফিজিক্সের টিচার রয়েছেন যেমন রাশেদ স্যার, তিনি করালেন, লাইভেও আসবেন, সাথে স্টাডি হলে ভিডিও আপলোড। আজকের মতো সমাপ্তি করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।